আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। এনজিওর মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, নুরুল হক নূর। অবশেষে কমল সোনার দাম। ভারতকে ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হবে না। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দেশে নির্বাচন নিয়ে যখনই কথা হয় তখন এই প্রশ্ন সামনে এসে হাজির হচ্ছে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। রাদার এভাবে বলা যায়, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে কিনা। প্রশ্ন আরও আছে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধই করা উচিত কিনা। অনেকগুলো প্রশ্ন। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের দুজন গুরুত্বপূর্ণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন। তাদের নির্বাচনে অংশগ্রহণের খোয়াব কেন, খায়েশ কেন আমরা বুঝতে পারি। তারা জানেন যে তারা এই নির্বাচনে একটা ফেয়ার নির্বাচন, এবার নিশ্চয় রাতের ভোট হবে না, গায়ের জোরে ব্যালট পেপার ভর্তি করে ফেলা যাবে না, এজেন্টকে পিটিয়ে লম্বা করা যাবে না, বিরোধী দলকে হয়রানি করা যাবে না। তারপরও তারা নির্বাচনে আসতে চান এবং আমরা ধারণা করতে পারি আওয়ামী লীগ অনেকেই গর্ত থেকে বেরিয়ে আসার একটা সুযোগ হিসেবে হয়তো এটাকে দেখছেন। সাম্প্রতিক সময়ে দুজন, জনাব সজীব ওয়াজেদ জয় এবং মোহাম্মদ হানিফ, এই নিয়ে কথা বলেছেন। সজীব ওয়াজেদ জয়ের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল রয়টার্স, কারণ রয়টার্স যখন আমাদের সেনাপ্রধানের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট করেছে যাতে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, আমি আমার ভিডিওতে দেখিয়েছি। রয়টার্সের রিপোর্টে দু ধরনের কথা আছে। ভেতরে একটা জায়গায় বলা হচ্ছে যে সংস্কারের পর 18 মাসের মধ্যে, কিন্তু মূল যে প্যারাগ্রাফ শুরুতে তাতে 18 মাসের মধ্যে এভাবেই বলা আছে এবং রাইটলি বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া এটাকে ওভাবেই ইন্টারপ্রিট করেছে। সেই প্রসঙ্গে তিনি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মানে এবং এটাকে উনি খুশি হয়েছেন। উনি বলছেন, শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশের নানা সংস্কারের কথা বলছে যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। সজীব ওয়াজেদ জয়ের মুখে অসাংবিধানিক অনির্বাচিত, খুবই মজা লাগে শুনতে। যাই হোক, তারপর তিনি বলছেন, দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো সংস্কার বা নির্বাচন করা অসম্ভব, গ্রহণযোগ্য। এটা অন্তর্বর্তী সরকারের উপরে নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে। আমি একই সাথে জনাব হানিফ, উনি কোত্থেকে এটা বলেছেন জানি না এবং উনি তো তাহলে নিরাপদে আছেন, তার নামে এই স্টেটমেন্টটা আমাদের মিডিয়াতে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। মানে সেটা বলেননি, হতে দেয়া হবে না। আওয়ামী লীগের সাথে ওটাই যায় ভালো। তিনি বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেয়া বক্তব্য আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে। উনি এভাবে বলেননি, জনাব বদিউল আলম মজুমদার বলেছেন অগ্রহণযোগ্য হবে না, কথাটা এই ধরনেরই। এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে 10 বছর দূরে রাখা ষড়যন্ত্র করার যে নীলনকশা করা হচ্ছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখা যে হীন প্রচেষ্টা চালাচ্ছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আর খুব বেশি বিস্তারিত বলতে চাই না, অনেক লম্বা লম্বা কথা আছে। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন অতীতে কখনো হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই। আইয়ুব খানের শাসনামল থেকে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধিত্ব করেছে ইত্যাদি শিকড় গভীরে টভীরে ওইসব ফালতু রেটরিকে যাচ্ছে না, কিন্তু একটা আলাপ আসলে আমাদের সামনে এসে হাজির হয়েছে। সেই আলাপটা একটু করতে চাই এবং আমি আপনাদের মতামত চাই। আমি মাঝে মাঝে, এটা খুব রেয়ারলি হলেও মাঝে মাঝে আমি আপনাদের মতামত চেয়েছি। কি মতামত চাইছি আমি সেটা আসবো। আপনারা এমনিতেই আপনাদের মতামত কমেন্ট করে জানান। আমার সাথে এই এনগেজমেন্টটা আমি খুবই পছন্দ করি। আমি বহুবার বলেছি, রিপ্লাই করা হয় না, কিন্তু আমি প্রতিটা মন্তব্য, ব্যস্ততা থাকলেও মন্তব্য পড়ার চেষ্টা করি এবং সেখান থেকে আমি আমার অনেক ইনপুট নিয়ে থাকি। কিন্তু এবার আমি আপনাদেরকে মন্তব্য করে জানাতেই বলবো। মানে দুটো প্রশ্ন এসছে, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? ধরুন আগামী নির্বাচনটার কথাই বলছি, সেটাই তারা অংশ নিতে পারবে? আমরা আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে জনরোষ আছে তাদের উপরে, জনগণের উপরে, জনগণের জনরোষ আছে আওয়ামী লীগের প্রতি। এবং আমরা যারা গত এই সময়টাতে আওয়ামী লীগ
যে রেজিম ছিল, তাদের অপশাসন, তাদের অসভ্যতা। এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, নুরুল হক নূর। 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন, যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে উল্লেখ করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এই সরকার একটি অরাজনৈতিক ও বিপ্লবী সরকার। রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি, অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত। অন্যথায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে আমরা 2 বছর বললেও এই সরকারের 6 মাস টিকে থাকা মুশকিল হবে। শনিবার রাজধানীর এফডিসিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি নিয়ে আয়োজন ছায়া সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টবাদী সরকারের সহযোগিতাকারী রাজনৈতিক দলগুলোকে আইন করে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। পতিত সরকারের আমলে ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার উপযুক্ত শাস্তি হতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারসাজির মাধ্যমে নির্বাচিত 11 জনের মধ্যে ভিপি হিসেবে আমি সহ গত মাস মাত্র 2 জনকে বিজয়ী ঘোষণা করেছে। ভোট গণনা ইঞ্জিনিয়ারিং এর জন্য যে সময় ভোর রাতে ভোটের ফল ঘোষণা করা হয়। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আওয়ামী সরকারের ছাত্র সংগঠন গত 15 বছর শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। ছাত্রলীগের বিগত সময় নানা কর্মকাণ্ড আমাদের শঙ্কিত করে তোলে। ছাত্র রাজনীতির কথা ভাবলেই মনে হয় চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ সহ সব ধরনের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহার হতো। শিক্ষা প্রতিষ্ঠানের সব উন্নয়ন কাজে পার্সোনেন্ট নিত্য তারা ঠিকাদারি কাজ করা পাবে। প্রশাসনকে সেই নির্দেশনা ছাত্রলীগ দিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির মুখোশের আড়ালে ক্ষমতা, সম্পদ, টাকা পয়সা, তদবির, বাণিজ্যই বড় হয়ে দাঁড়িয়েছিল সেই সময়ের ছাত্র রাজনীতিতে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, অবশেষে কমল সোনার দাম। চলতি সেপ্টেম্বর মাসে টানা 4 দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। শনিবার রাতে বাজুসের চেয়ারম্যান মাসুদ রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। ভারতীয় সর্বোচ্চ 1260 টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম হবে 1,63,480 টাকা, যা আজ শনিবার ছিল 1,38,708 টাকা। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। বর্তমানে রিজার্ভ কত আছে জানালো বাংলাদেশ ব্যাংক। এর আগে গত 25শে সেপ্টেম্বর, 24শে সেপ্টেম্বর, 21শে সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, ভারতকে ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হবে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতকে ছাড়া উন্নতি হবে না। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান স্মরণ রাখা উচিত দেশটির জনগণের। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম বাংলাদেশ ভারত ফ্লাইট পরিষেবা হয়ে যাবে, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতিতে সেটি হয়নি। নিশ্চিতভাবে একদিন ফ্লাইট চালু হবে, কারণ ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের স্মরণ করিয়ে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয়। মানিক শাহ আরো বলেন, আমি তাদের বারবার বলবো, মনে রাখবেন ত্রিপুরার জনগণ কিভাবে আপনার স্বাধীনতার জন্য সাহায্য করেছিল। আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি। বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে হবে না।